শুভ সন্ধ্যা। আমি রাশনা ইমাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। সাইবার নিরাপত্তা সচেতনতা মাস বিষয়ক জাতীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাইবার অ্যাওয়ারনেস মান্থ ভার্চুয়াল ক্যাম্পেইনের তৃতীয় ওয়েবিনারে। আন্তর্জাতিকভাবে প্রতি অক্টোবর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস হিসেবে উদযাপিত হয়ে থাকে। মূলত মাসব্যাপী এই ক্যাম্পেইন হলো সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার, ইন্ডাস্ট্রি এবং সামাজিক মাধ্যম এবং সুশীল সমাজের মধ্যে একটা সম্মিলিত প্রয়াস। 2004 থেকে আমেরিকা, 2011 থেকে নরওয়ে এবং 2012 থেকে ইউরোপ সহ বিভিন্ন দেশে অক্টোবরকে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস হিসেবে পালন করে আসছে। বাংলাদেশে 2016 থেকে ছোট আকারে হলেও আনুষ্ঠানিকভাবে এটি বেসরকারি উদ্যোগে পালন করা হচ্ছে। এবছর দেশব্যাপী এই কর্মসূচিকে ছড়িয়ে দেবার জন্য সংশ্লিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব, প্রযুক্তি ও আইন পেশাজীবীদের নিয়ে গঠন হয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস বিষয়ক জাতীয় কমিটি এই ক্যাম্পেইনকে নেতৃত্ব দেবার জন্য। অনলাইন সম্প্রচার সহযোগী হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা ট্রিবিউন। তাছাড়া আমাদের ক্যাম্পেইন পার্টনার হিসেবে রয়েছেন প্রযুক্তিবিদদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন আইসাকার ঢাকা চ্যাপ্টার এবং সাইবার ক্রাইমস অ্যাওয়ারনেস ফাউন্ডেশন, সংক্ষেপে CCAF। আমাদের স্পন্সর হিসেবে রয়েছেন সাইবার প্যারাডাইস ও রবি অ্যাক্সিয়াটা। একটা ওয়েবিনার আয়োজন করা হয়েছে, একটা ওয়েবিনার সিরিজ এই ক্যাম্পেইনটার পার্ট হিসেবে, এবং আজকে আমরা সেই ওয়েবিনার সিরিজের তৃতীয় পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভুয়া সংবাদ, চ্যালেঞ্জ ও সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমগুলোতে আমরা যে সংবাদ দেখে থাকি বা পড়ে থাকি তা সবসময় সঠিক নয় বা সত্য নয়। সোশ্যাল মিডিয়ার যেরকম ইতিবাচক অনেকগুলো দিক আছে, ঠিক সেরকমই নেতিবাচক কিছু দিক রয়েছে, এবং তার মধ্যে একটা বড় ধরনের নেতিবাচক দিক হচ্ছে যে সামাজিক মাধ্যমের প্রকৃতির কারণে ভুয়া সংবাদ একটা আশঙ্কাজনক গতিতে ছড়াতে পারে এই সামাজিক মাধ্যমগুলোর মাধ্যমে। এবং ভুয়া সংবাদটা ছড়ানোর কারণে কি হচ্ছে, কারণে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িক সহিংসতার কারণ হয়ে দাঁড়াতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে জাতীয় ইলেকশন বা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। তাছাড়া মহামারীর ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা প্রতিকূলতার সৃষ্টি করেছে ইন ডিজাইনিং এফেক্টিভ স্ট্র্যাটেজিস, যে মহামারীকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার জন্য সরকার যে এফেক্টিভ স্ট্র্যাটেজিস ডিজাইন করবে সেখানে প্রতিকূলতার সৃষ্টি করতে পারে। এবং সে কারণেই দেখা গেছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটাকে ম্যাসিভ ইনফোডেমিক হিসেবে বিবেচিত করেছিল মহামারীর প্রথম দিকে। তাছাড়া আমাদের রাইট টু ইনফরমেশন, এটা একটা সাংবিধানিক বেসিস আছে আমাদের সংবিধানের আর্টিকেল 39, যেখানে আমাদের সংবাদপত্রের স্বাধীনতা এবং বাক স্বাধীনতাকে মৌলিক স্বাধীনতার মর্যাদা দেওয়া হয়েছে। সেটার কিন্তু একটা ইন্টেগ্রাল পার্ট হচ্ছে রাইট টু ইনফরমেশন। সো সেটার সঙ্গে এই ভুয়া খবর বা ভুয়া সংবাদটা সাংঘর্ষিক। তো এই সমস্যাটা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু গুরুতর এবং কার উপর দায়িত্ব বর্তায় এটা মোকাবেলা করা, কি কি করণীয়, এবং ভুয়া খবর থেকে কিভাবে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, এসব বিষয় নিয়ে আমরা আমাদের আজকের ওয়েবিনারে আলাপ আলোচনা করব। তো চলুন আর সময় নষ্ট না করে আমরা আমাদের আজকের আলোচক বৃন্দের সাথে পরিচিত হই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে আজ রয়েছেন আবু সাইদ আসিফুল ইসলাম, উনি সহযোগী অধ্যাপক, ঢাকা ট্রিবিউন। আরও রয়েছেন ডক্টর দীন এম সুমন রহমান, অধ্যাপক, মিডিয়া স্টাডিজ ইন জার্নালিজম বিভাগ, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস। এবং ক্লোজিং রিমার্কস আজকের ওয়েবিনারে দেবেন হচ্ছে মিস্টার ওমর ফারুক খন্দকার, উনি যুগ্ম আহ্বায়ক আমাদের ন্যাশনাল কমিটি, যেটা গঠন করা হয়েছে এই সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ এর কর্মসূচিগুলোকে নেতৃত্ব দেবার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের মূল্যবান সময় দেবার জন্য এবং আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। তো আর সময় নষ্ট না করে আমি আমার
প্রশ্নগুলো শুরু করে দিই। ডক্টর রহমান, আমার প্রথম প্রশ্ন আপনার থেকে, যে আমাদের অডিয়েন্সের বেনিফিটের জন্য যে ভুয়া সংবাদ বলতে কি বোঝায়, এবং একটা সাধারণ মানুষের জন্য ভুয়া সংবাদ আইডেন্টিফাই বা চিহ্নিত করার জন্য কি কোনো উপায় আছে কিনা? কারণ আমরা জানি যে ভুয়া সংবাদের প্রতি আস্থা এবং বিশ্বাস বাড়ানোর জন্য যারা ভুয়া সংবাদ সৃষ্টি করে থাকে তারা নানা ধরনের কৌশল অবলম্বন করে থাকে। সো এটাতে যদি আপনি একটু আলোকপাত করেন আমাদের অডিয়েন্সের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার রোশনা ইমাম এবং উপস্থিত অন্য আলোচকবৃন্দের প্রতি আমি আমার শুভেচ্ছা এবং সশ্রদ্ধ সালাম। ভুয়া সংবাদ একটা আসলে আমি বলবো যে একটা খুব একটা সম্মিলিত প্রপঞ্চ, বাংলাটা কঠিন হয়ে গেল, মানে ইট ক্যান রেফার্স টু আ রেঞ্জ অফ থিংস। হ্যাঁ, সেটা আপনার একেবারে মিথ্যা একটা কথা, একেবারে বানানো মন গড়া একটা জিনিস যেটা কোনোদিন ঘটেনি, অথবা আধা ঘটেছে আধা ঘটেনি, হয়তো ঘটেছে 20 বছর আগে, 5 বছর আগে, 3 মাস আগে, হয়তো এখানে ঘটেনি, সেটা ঘানায় ঘটেছে, হয়তো ছবিটা সত্য কিন্তু বিবরণটা মিথ্যা, বিবরণটা সত্য কিন্তু ছবিটা মিথ্যা, হয়তো ঘটনাটা সত্য কিন্তু চটকদার করার জন্য হেডলাইনটা আসলে মিথ্যা। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা খুবই একটা কম্বাইন্ড ফেনোমেনন, একটা খুবই একটা রেঞ্জ অফ আমরা সিমটমস আমরা দেখি ইন সোশ্যাল মিডিয়া শেয়ারিং, যেটাকে আমরা ভুয়া সংবাদ বলি। সো এটাকে যেমন অনেক জায়গায় আছে যে আমরা কিছুদিন আগেও যেটা করেছি যে 3টা ভাগ করতাম, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন অ্যান্ড ম্যাল ইনফরমেশন। যে মিসইনফরমেশন মানে আমি আসলে না জেনে যদি শেয়ার করি কোনো মানে আগের, আমি জাস্ট এটা আগের বলছি এই জন্য যে বিকজ থিংস আর ইভলভিং, এখন নতুন নতুন আইডিয়া চলে এসছে। ডিসইনফরমেশন মানে আমি যদি ইচ্ছা করে একটা মিথ্যা কথা ছড়াই, ম্যাল ইনফরমেশন মানে যদি আমি আসলে সত্য কথা কিন্তু ক্ষতিকর সেটা যদি ছড়াই। তো এই ডিভিশনটা এখন কাজ করছে না, বিকজ প্রতিদিনই নতুন নতুন টেকনিক উদ্ভাবিত হচ্ছে। যদি আমরা একটা যেহেতু ফ্যাক্ট চেকিং সাইট আমরা পরিচালনা করি ফ্যাক্ট ওয়াচ নামে, তো ওখানে আমরা যে আলামতগুলো দেখি তার দু একটা যদি আপনাদের শেয়ার করি, আমার মনে হয় দ্যাট উইল বি মাচ মোর হেল্পফুল দেন ট্রাইং টু ডিফাইন দ্য হোল থিং অফ ভুয়া সংবাদ। এটা হচ্ছে যেমন ধরা যাক আমরা একটা খুব কমন ফেনোমেনন দেখি হচ্ছে ছবিটা মিথ্যা কিন্তু সংবাদটা সত্য, ছবিটা সাজেস্টিভ কিন্তু ধরা যাক একটা পুরোনো ছবি, একটা ভায়োলেন্ট ছবি এনে জোড়া দিয়ে একটা করেছে। তো এইসব ক্ষেত্রে আমাদের রেটিং হচ্ছে এটা ভুয়া, কারণ ছবিটা ক্যান রেফার টু এ নাম্বার অফ ভায়োলেন্ট থিংস, যেটা হয়তো টেক্সট হয়তো পার্টিকুলারলি ওটা বলছে না। তো এখন এই যে ছবিটা মিথ্যা, সেটাকে আমরা ভুয়া খবর দিয়ে দিয়ে এখন যারা ভুয়া খবর প্রতিষ্ঠা করেন বা ইন্ডাস্ট্রি, যেটা ফেক নিউজ ইন্ডাস্ট্রি, আমি ইন্ডাস্ট্রি বলবো বিকজ এই ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণ মানে জনশক্তি এবং ইন্টেনশন কাজ করে, যার মধ্যে আমাদের প্রতিষ্ঠিত নিউজ পোর্টাল পর্যন্ত আছে, নাম বলছি না আমি কারো। তো এখন এই যে তারা এখন নতুন প্রযুক্তি বের করলেন, সেটা কি যে তারা বলে দিচ্ছেন যে ছবিটি হচ্ছে সাজেস্টিভ, ছবিটি সাজেস্টিভ, ছবিটি আসলে প্রতীকী। ছবিটি যখন উনি একটা সত্যিকার ছবি দিয়ে যখন প্রতীকী বলে দেন, টেকনিক্যালি আমরা একটা সমস্যায় পড়ি, কারণ তিনি তো বলছেন না যে ছবিটি ঠিক এই ঘটনারই, উনি প্রতীকী পুরোনো একটা ছবি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেওয়া হলো এরকম বলে দিচ্ছেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে দ্য সোশ্যাল মিডিয়া বিহেভিয়ার অফ দ্য অডিয়েন্স ইজ, মানে এটা সামথিং যে তারা জানেন, তারা আসলে ছবিটার শিরোনামটা পড়বে, ডিটেইল আপনি পরে কি লিখেছেন ওটা তারা পড়বে না। সো ওই যেটা জানার ওখান থেকেই তারা জেনে যাবে। ম্যাক্সিমাম লোক স্ক্রল ডাউন করেন, ফলে আসলে ওই ইনফরমেশন যতটুকু আপনার স্নিপেটে আসে ততটুকুই তারা দেখেন। তো ফলে এই যে একটা নতুন ধরনের একটা ফেনোমেনন আমরা দেখছি। পাশাপাশি আবার জাস্ট দুদিন আগে আমরা একটা নতুন জিনিস শিখলাম, সেটাকে তারা বলছে মিড ইনফরমেশন, দ্যাট ইজ বেসিক্যালি ইন দ্য কনটেক্সট অফ কোভিড-19। সো আমরা কোভিড-19 ইনফোডেমিক, আপনি যেটা একটু আগেই খুব সুন্দর করে বললেন, এটা নিয়ে আমরা এখনকার পরিস্থিতি নিয়ে আলাপ করছিলাম যে there are some situations যেখানে we cannot straight away call a situation false or true,
হ্যাঁ, সত্য মিথ্যা বলা যাচ্ছে না। যেমন ধরা যাক আইভারম্যাকটিন। তো এই যে আইভারম্যাকটিন ইনসিডেন্টস, আইভারম্যাকটিনটা কি ডাজ ইট কিওর অর নট? এখন দুইটা তিনটা স্টাডি কিন্তু আছে যেটা বলছে যে আইভারমেকটিন ক্যান হেল্প, আবার WHO বলছে যে না, আইভারমেকটিন খুব রিসেন্টলি বলছে যে আইভারমেকটিন হচ্ছে কাজ করে না। কিন্তু এখন আইভারমেকটিন সংক্রান্ত যখন কেউ একটা খবর প্রচার করবে যে আইভারমেকটিন খেয়েছিলাম আমার কোভিড হয়নি, আমরা কি এটাকে ফলস বলবো কিনা? সো এটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে গেছে, বিকজ কয়েকটা সাইন্টিফিক স্টাডি আছে এবং সেগুলো যারা টেকনিক্যাল স্টাডি পাবলিক হেলথ সম্পর্কে জানেন, এর মধ্যে একটা হচ্ছে ছোটখাটো লেভেলের RCT, মানে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হচ্ছে কিন্তু একটা সাইন্টিফিক স্টাডির খুব উপরের লেভেলে প্রমাণ করে যে খুব উপরের লেভেলের একটা প্যাটার্ন। তো RCT একটা করা আছে যেটা কিন্তু আইভারমেকটিনের পক্ষে অনেকখানি যায়। তো এখন তার ভিত্তিতে আমি একেবারে উড়িয়ে দেব যেটা ফলস, এটা বলা যাচ্ছে না। ইন দ্যাট কেস যেটা আসলে আমরা যার সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ তথ্য জানছি না, তো তাকে আমরা কি বলবো, ফলস ট্রু? তো এখন এক নতুন টার্ম আমরা পেলাম বাই ডিন্ট অফ কন্ট্রিবিউশনস অফ সাম হার্ভার্ড স্কলার্স অফ পাবলিক হেলথ। তারা বলছে এটাকে মিড ইনফরমেশন। তো যখন মিড ইনফরমেশন বললো, আই ওয়াজ কমপ্লিটলি পাজল। আমি ভাবলাম যে তারা কি এটা ভুল করছে কিনা। আমি টাইপ করলাম যে ইজ ইট মিস ইনফরমেশন, বলছে না না, ইটস মিড ইনফরমেশন, নিউ টার্ম। সো নিউ টার্ম ইন টাউন। তো এই যে এই রকমের জিনিসপত্র আসছে, তো এই জন্য বললাম যে কন্টিনিউয়াসলি ইভলভ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমাদের যে বিহেভিয়ার। এবং এই যে এই কুমিল্লা কাণ্ডে আমরা দেখবো যে প্রচুর আরেকটা প্যাটার্ন চলে আসছে, সেটা হয়তো পরবর্তীতে আলাপ করা যাবে। আপাতত আমি এখানে থামি। ধন্যবাদ ডক্টর রহমান। আমার আরেকটা ফলো কোয়েশ্চেন ছিল। আমার একটু মধ্যে কানেকশনের প্রবলেম হচ্ছিল, তো আমি শিওর না আপনি এটা কভার করেছেন কিনা, যে একটা লেম্যানের জন্য, একটা সাধারণ মানুষের জন্য চিহ্নিত করার কি কিছু সহজ পদ্ধতি আমাদের দর্শকদের বেনিফিটের জন্য আপনি বলতে পারবেন কিনা, যে এটা ভুয়া সংবাদ হিসেবে চিহ্নিত করার কিছু সহজ পদ্ধতি? খুব সহজ পদ্ধতি কিছু তো আছে। প্রথম কথা হচ্ছে ধরা যাক যে ওয়েবসাইটটাকে রেফার করা হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় কি যে ফেসবুকে যখনই একটা সংবাদ ছড়ায়, সেটি পিছনে একটা ব্যাকআপ থাকে, একটা কোনো একটা নিউজ পোর্টাল, কোনো একটা ওয়েবসাইটকে রেফারেন্স আকারে তারা ইউজ করে। সেক্ষেত্রে এটা অনেক বেশি ভাইরাল হয়। বা একটা ভিডিও, সে ভিডিওটা কোথাও হোস্টেড থাকে। এখন ঘটনা হচ্ছে, ধরা যাক আমাদের এখানে ঢাকা ট্রিবিউন প্রতিনিধি আছেন। এখন যদি ঢাকা ট্রিবিউন, আমরা যদি একটা নিউজ দেখি এবং পিছনে ঢাকা ট্রিবিউনের আমরা ব্যাকআপ দেখি, যেটা লিঙ্কটা শেয়ার করা হয়েছে ঢাকা ট্রিবিউন থেকে, তাহলে আমরা সাজেস্ট করি যে হ্যাঁ, যেহেতু এটা একটা প্রতিষ্ঠিত পত্রিকা, সো এটা মোস্ট লাইকলি মিথ্যা বলবে না। হ্যাঁ, খুব রেয়ার কেসেস তারা হয়তো ভুল করতে পারে, কিন্তু মিথ্যা তারা বলবে না, ফলস ইনফরমেশন তারা দেবে না। সো ফার্স্ট থিং হচ্ছে আপনি খেয়াল করেন যে আপনার সোর্স অফ ইনফরমেশনটা অথেন্টিক কিনা, রেকগনাইজড কিনা। আরেকটা জিনিস হচ্ছে যে ইন্টারনেট যদি আপনারা কম্পিউটার থেকে যদি দেখেন, তাহলে HTTP অ্যান্ড HTTPS এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। খুব টেকনিক্যালি বললে সাধারণ দর্শকের জন্য আসলে এই সামান্য টেকনিক আমাদের বাচ্চারাও জানে যে HTTPS-টা হচ্ছে মোর সিকিউর সাইট। যখন HTTP কোনো সাইটে থাকে তাহলে বুঝতে হবে সাইটটা সিকিউর না। সিকিউর না মানে হচ্ছে ইট ক্যান গিভ ইউ আ রেঞ্জ অফ সিচুয়েশনস। সো ওখানে ক্লিক না করাটা ভালো। আর ভিতরের দিকে হচ্ছে যে হ্যাঁ, আপনি দেখেন যে ডেট আছে কিনা, হ্যাঁ, তারপরে সূত্রটা কি বলছে, কোনো সূত্রের কথা বলছে কিনা, যে লিঙ্কগুলো দিচ্ছে সে লিঙ্কগুলো ওয়ার্ক করছে কিনা। হ্যাঁ, অ্যান্ড দেন তো সবচেয়ে বড় জরুরি বিষয় হচ্ছে যে ছবিটার সাথে তথ্যের মিল আছে কিনা। হ্যাঁ, এবং সূত্রটা এমন সবসময় কিছু জিনিস আছে টু গুড টু বি ট্রু, এরকম খুব নাটকীয় কিছু কিনা। মানে মনে রাখতে হবে যে খুব নাটকীয় কিছু যখন হয়, তখন সেটার পিছনে আমাদেরকে অনেক এভিডেন্স দিতে হয়। সো এখন আমরা যেমন আমি আজকে সকালে একটা জিনিস নিয়ে কাজ করছিলাম, জাস্ট এটা একটু বললে আর একটু ভালো হয়। এক্সাম্পল সবসময় আসলে হেল্প করে যে একটা জিনিস আমাদেরকে বাইরে থেকে আমাদের কাছ থেকে জানতে যাওয়া হচ্ছে যে ইন্ডিয়া থেকে কিছু এক্সট্রিমিস্ট তারা
বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে, এটা কি সত্য কিনা? তো আমি প্রথমে বললাম যে না, এটা সত্য হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। তাও আচ্ছা কনফার্ম হয়ে দেখি, এবং এটা একটা পেজ শেয়ার করেছেন উইথ সাম ফটোগ্রাফগুলো দেখে একটা কলাজ করেছে ফটোগ্রাফগুলো দেখে আমরা বললাম আমাদের প্রাথমিক ধারণা হচ্ছে যেটা মিথ্যা, কারণ ছবিগুলো মনে হচ্ছে আগের। তারপরে আমরা একটা ফরেনসিক ইনভেস্টিগেশন করে তারপর বলতে পারবো। তো ফরেনসিক ইনভেস্টিগেশনটা হচ্ছে খুব সিম্পল, শুনলে মনে হবে যে আমরা হয়তো একটা ময়নাতদন্ত মর্গ, লাশের ঘর আছে, ব্যাপারটা এরকম না। এটা প্রত্যেকটা দর্শকই করতে পারেন। এটা হচ্ছে আপনার যে গুগল সার্চ আছে, সেখানে গুগল ইমেজ সার্চ বলে একটা জিনিস আছে। সো আপনি যখন কোনো ছবি নিয়ে বিভ্রান্ত বোধ করবেন, আপনার একটু কনফিউশন হবে, সন্দেহ লাগবে, তখন এই যে গুগল ইমেজ সার্চে গিয়ে ছবিটা আপনি আপলোড করেন। ছবিটা প্রথম ডাউনলোড করে আপনার কম্পিউটারে রেখে, অথবা ওখান থেকে সরাসরি লিঙ্কটা আপনি আপলোড করে আপনি দেখতে পারেন যে ছবিটা ইন্টারনেটে সর্বপ্রথম কবে আপলোড করা হয়েছিল, সেটা কিন্তু আপনি জানতে পারেন। এবং যখনই দেখবেন যে ছবিটা আসলে 2015-তে আপলোড করা হয়েছে, 2021-এর ছবি, দ্যাট গিভস ইউ দ্য ফার্স্ট ক্লু যে ওকে, ইট ইজ অবভিয়াসলি ফলস, কারণ এটা 2015-তে এই ছবিটা ছিল। হ্যাঁ, এটা আমরা কিন্তু এই প্যাটার্নটা খুব কমন রিউমারের মধ্যে, যে একটা সোমালিয়ার ছবি রোহিঙ্গার সময় আমরা দেখেছি, রোহিঙ্গা এক্সপেট্রিয়েশনের সময় যা ওটাই হচ্ছে, হ্যাঁ, ওই সময় নৃশংসতার ছবিগুলো এসছে। এখন আমরা দেখতে পাচ্ছি 2 বছর 3 বছর আগের ছবিগুলো আপলোড হচ্ছে। তো আমরা এক্ষেত্রে আমরা ছবিগুলো যখন আমরা ইমেজ সার্চের অনেক পদ্ধতি আছে, আমরা দেখলাম যে ছবিগুলো আসলে 2003-এর 2004-এর ওই সময় কিছু আমাদের বর্ডারের কিছু কিলিং এর ছবি ওখানে। আর টেক্সটটা হচ্ছে আনফরচুনেটলি টু সাম এক্সটেন্ট ট্রু। মানে টেক্সটটা ট্রু মানে যে কিছু জিনিস, কিছু লোক আসলে এরকম একটা চেষ্টা করেছে, অদূরে, এর বেশি কিছু না, চেষ্টা করেছে যে আমরা ওই পারে যাবো এবং এটা করব। তো এখন এটা তো আমি বলতে পারছি না ফলস। সো এখন এটাকে কি বলবো? এটা তো এখন এটার জন্য আমাকে আরো ভেরিফাই করতে হবে যে আচ্ছা একটা সাইট বলেছে এটা এরকম একটা জিনিস ঘটেছে, সো স্পেকটেকুলার। যখনই আমার মনে হবে কোনো জিনিস যে এটা অনেক মানে আশ্চর্যজনক, তখন আমাকে অবশ্যই 2-3টা সাইটে সেটা কম্পেয়ার করতে হবে। নিজে প্রত্যেকটা মানুষকে আসলে ভেরিফাই করার একটা প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে, বিকজ সোশ্যাল মিডিয়া ইজ কাইন্ড অফ, সোশ্যাল মিডিয়া নিজে কিন্তু কোনো কন্টেন্ট না, এটা মনে রাখতে হবে। ইটস এ মিরর অফ আওয়ার মাইন্ডসেট। সো কাজেই আমাদের কি সতর্ক হতে হবে, দ্যাটস দ্য ফাইনাল ওয়ার্ড। ধন্যবাদ ডক্টর রোমান, খুব সহজ করে আমাদের অডিয়েন্সের বেনিফিটের জন্য ভুয়া তথ্য কি এবং কিভাবে চিহ্নিত করা যেতে পারে কিছু টিপস শেয়ার করার জন্য, এবং আমাদের অডিয়েন্সের বেনিফিটের জন্য ফেসবুকেও কিন্তু আমি অনেক দেখেছি যে লিঙ্কস দেওয়া আছে যে টিপস টু স্পট ফেক নিউজ। সো ওখানেও কিছু ভেরি সিম্পল টিপস দেওয়া আছে যে কিভাবে এই তথ্যটা ভুয়া, যেটা ফেসবুকেই শেয়ার হচ্ছে, সেটা ভুয়া কিনা সেটা যাচাই বাছাই করে দেখার কিছু সিম্পল টিপস দেওয়া আছে, যেগুলোতে আপনারা লিঙ্ককে ক্লিক করে দেখতে পারেন, পড়ে বোঝার চেষ্টা করতে পারেন এবং নিজেকে রক্ষা করতে পারেন ভুয়া তথ্য থেকে। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে আসিফ আপনার কাছে, যে আমরা তো দেখলাম যে বিকজ অফ দ্য নেচার অফ সোশ্যাল মিডিয়া, যে ভুয়া তথ্য বা ফেক নিউজ স্প্রেডস লাইক ওয়াইল্ড ফায়ার। তো এই ভুয়া তথ্যর ইতিবাচক তো কোনো দিক হতে পারে না, কিন্তু এটা কেন আশঙ্কাজনক এবং ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট যে উই পুট আপ আ ফাইট এগেনস্ট ফেক নিউজ, যে এটা কতভাবে আমাদের ক্ষতি করতে পারে সমাজ হিসেবে, দেশ হিসেবে, সবভাবে, এটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন আমাদের জন্য। Sure. Thank you very much for having me. So as early as 1995, Sir Terry Pratchett, the late satirist, pointed out that there's a parity of information on the internet, and that's a big part of the problem. You know, we live in an age now where algorithms are displacing factuality to some extent. You know, they feed into confirmation bias, they feed into motivated reasoning, and the result is that they are able to weaponize sentiment. And there's a misunderstanding about that too, because it's not just hate or fear that is weaponized. It's actually much more complex and much more insidious. Empathy is frequently weaponized. This was pointed out by Britt Peterson in a Washington Post article in 2016, and I found it
really an eye-opening piece. Indeed. The idea is that, a lot of the cases, where you have false photos or misleading headlines, or where the way in which the syntax of a sentence is put together, it's not clear how many people died in this incident versus all the incidents combined, things like that, where there are clear attempts to sort of manipulate the information. The concern, or even if you look at the QAnon conspiracy, where you have people in America thinking, oh, all of these children are at risk of being, attacked by pedophiles belonging to a particular political persuasion, the fear is, or the concern is born in a place of empathy, not necessarily hate or rage. So fake news is tremendously damaging, and Professor Rahman pointed out that we now prefer to use misinformation, disinformation, and malinformation. The term fake news itself is now somewhat tainted, courtesy of its widespread use by, former President Trump, for one, but a lot of politicians. In fact, President Hafiz al-Assad of Syria used it to dismiss an Amnesty International report. And so by late 2018, US and UK policy experts, media policy experts, and even some members of the UK Parliament had been saying, let's move away from this phrase now. Let's break it down and sort of disaggregate it into the many kinds of ways in which information warfare or information misuse take place in society. I wanted to say that there are a lot of sort of actors. I mean, again, looking at, misinformation is one thing. I mean, let me just very briefly define it, redefine it. I know the professor mentioned it. So false information disseminated without intention to harm is misinformation. Professor Rahman, if I say it wrong, please do jump in. Disinformation is intentionally misleading or fabricated information intended to harm. And it's often driven by financial, political, ideological, and or religious motives. And then malinformation is genuine information, but it's often without proper context, and it is intended to cause harm. And so, again, we'll talk about, I think, specific cases a little bit later in this conversation, but the overwhelming sort of sense is that a lot of people would perhaps want to get involved in, as the professor pointed out, there's an industry. That industry is, some of it is basically clickbait and ad money. Some of it is political, and there might be very big financial backing. I mean, there are, for instance, the mining industry is largely implicated in sponsoring various forms of information manipulation to get a more positive sort of view in society. Advertising revenue, algorithms run by the platforms themselves, political polarization, post-truth politics, and hostile foreign and internal actors all have a role to play. And then, of course, there's all of us. And I say there's all of us because if we aren't critical consumers of news and information, and if we're not active as sort of citizens of the information republic, then it's very easy for us to play into the hands of people who want to manipulate. And it's very easy for us to, in fact, help the cascade effect. And this, as we've all seen, it becomes viral. I mean, literally, it's almost beyond comprehension how quickly it can spread. And again, because you're dealing with sentiment, it can become volatile very, very quickly. So for everyone, whether you're formally in the media or you're just a consumer of media, you have a role to play. We're in a phase really where there's this has become kind of, you might think of it as a virtual cognitive weapon, in the sense that this is now being used really to kind of, if not hack the mind, hack perceptions, and then again to
affect the way in which the public engages with information. For journalists, I think it's really important, and this is something I think that everybody can do, is that we are encouraged to create a verification workflow, which means that we try to identify an iffy-sounding claim or a hoax, and then we confirm whether it's checkable. Some things are not checkable. For instance, the excellent example of mid-information. You can't really verify one way or the other, but it's worth noting that for yourself, or if you're a news worker, to actually write that in the article, that it cannot be verified one way or the other. And then you have to choose what needs addressing, if it's a complex claim or a complex hoax. And then you have to find the facts, and then you have to correct the record. But that's something that as a Facebook user, we can all do. As a Facebook or a WhatsApp or a TikTok or a Snapchat or any kind of, or a Twitter user, we can actually, when we come across something that looks iffy, we can look at it ourselves, we can try to verify, we can ask experts, and then we can post or tweet again and say, hey, this is, it turns out to be basically incorrect. I want to say, and I've said this many times to my colleagues, your news feed is not the news. I mean, we all know that the news agencies themselves already have a lot to do to make sure that they're fact-checking and they're verifying, and mistakes are sometimes made. Or you have some really hyper-partisan news outlets which work so close to the margin that it's hard to kind of stick it on them, but they're very close to working in this sort of disinformation space. But general people should really warm to the idea that the news feed is not the news. It's just it's opinion and commentary, and that's a whole different thing. That's not the same as a fact at all. It's not the same as evidence at all. Okay, no, so I wanted to say that. I think that's the tricky bit, because especially people who are not tech savvy, or so far as they're concerned, to actually tell them that whatever you see in your news feed is basically a combination of the choices that you have made in the past, as opposed to objective, verifiable news, that এটা হয়তো convince করাটা is a little difficult, because what I've come across is that, especially with elderly people, যখন আমি বলি যে আচ্ছা নিউজ ফিডে যা দেখছেন আপনারা সেটাই কিন্তু সঠিক তথ্য বা সংবাদ নয়, এর বাইরেও আছে, এটা মূলত আপনাদের সাথে সেটাই দেখানো হয়, বিকজ অফ দ্য নেচার অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, নিউজ ফিডে সেটাই আসছে যেটা আপনি দেখতে চাচ্ছেন। তাতে করে যেটা হচ্ছে, আমাদের প্রেজুডিসেস গুলো তো আরো রিইনফোর্সড হচ্ছে, অ্যান্ড এটা হয়তো বোঝানো ইজ এ লিটল ডিফিকাল্ট। অ্যান্ড এখানে ইউ মেনশন সামথিং, যে they're weaponizing sentiments as opposed to hate or fear, which is the dangerous territory. Karan, when you weaponize sentiment, it's not a black or a white situation, so it's more difficult to address. And ekhane, if you could just give some examples, you mentioned violence, bhua tottho has sparked violence, in particular সাম্প্রদায়িক সহিংসতা বা কমিউনাল ভায়োলেন্স, যেরকম দিল্লি রাইটস এর সময় আমরা প্রচুর পড়েছি যে দিল্লি রাইটস এর সাথে মিসইনফরমেশনের একটা কজাল কানেকশন ছিল। তাছাড়া ইলেকশন রেজাল্টস, যেরকম ইউএস ইলেকশনস এর রেজাল্টস allegedly has been influenced by misinformation. So এটা নিয়ে যদি, if you could elaborate a little more for our viewers, যে কি কি হতে পারে ভুয়া তথ্যের জন্য, how do we stand to suffer, and with examples. Well, we stand to lose everything that we fought so hard to build. The basis of a democratic society is that the average citizen has access to reliable information, can interpret that information, can relate that information to their personal value system, and then they can act on that information when it comes to participating in the national political discourse. That is what democracy is, and that is what Bangladesh and a very many number of states are. And yet, and this is what I meant by something has been hacked. It's not the mind itself, but it's perception, and then with perception, it's the action attendant to that perception, right? Where and that's again a manipulation of a highly insidious kind, which is potentially very damaging. So
I mean, very recently, just West Bengal had elections this year, basically. And the Quint reported, the Quint is an Indian news publication, that if I can just take a look at my notes. Yeah, so they've reported that post-polls, communally sensitive disinformation, misinformation, and malinformation have been on a rise, exponential rise in West Bengal. And the Hindu points out that there has been widespread post-polls violence in West Bengal. The BJP claims 14 of its supporters were killed. The Trinamool Congress claims that 4 of their supporters were killed. So it's not, and so this is next door. And then you have the United States, where January 6th is all anyone is talking about in the news, because it's unprecedented that people would storm the Capitol. And that a very large number of these people not only belong to the camp of sort of Republican-leaning supporters who are now called Trump's bays, who believe in his dismissal of other kinds of evidence-based news as fake news, which is why we need to distance ourselves from that phrase. But there are also many of them believers in this phenomenon called QAnon. Now, this is interesting because in 2016, you might recall that a pizza shop, a small pizza shop called Comet Ping Pong, was raided by a guy armed with a machine gun, and he shot the pizza shop up. And this was at the time called Pizzagate, and it was connected to an early QAnon sort of, one of QAnon's many sort of myths, which was that a pizza shop in DC was the sort of central meeting place of these high-powered, left-leaning liberal politicians who were running a secret pedophile ring, etc., 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 and they were going to take over the world and abuse children. Dhanyabad, Asif. We're going to come back to you. Okay. We are pressed for a little. We're pressed for time. এখানে Sure. so দর্শক আপনাদের জন্য যে ভুয়া সংবাদ এবং তার সাথে সাম্প্রদায়িক সহিংসতা থেকে শুরু করে নির্বাচনের ফলাফল প্রভাব ফেলা এই দুটোর কানেকশন কোনো মতেই উই হ্যাভ টু অ্যাকনলেজ, এই দুটোর মধ্যে একটা ভালো ধরনের কজাল কানেকশন আছে। এই কানেকশনটা আমরা ডিনাই করতে পারবো না। তো উইথ দ্যাট, ডক্টর রহমান, আমি যদি আপনার কাছে ফেরত আসি, যে এখানে এই ভুয়া এবং বিভ্রান্তিমূলক সংবাদের মোকাবেলায় আমাদের কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর কি করণীয়, এবং সরকার এবং সুশীল সমাজের সাথে কিভাবে তারা এঙ্গেজ করতে পারে এই মোকাবেলাটাকে একটু শক্তিশালী করার জন্য? এটা সবচেয়ে এই আমার ধারণা যে আপনি যতগুলো প্রশ্ন করেছেন সবচেয়ে কঠিন প্রশ্ন এটা উত্তর আমরা সবাই খুঁজছি, বিকজ উই হ্যাভ লিমিটেশনস। সো অ্যাজ আ নিউজ মেকার, এখানে আমাদের জনাব আসিফুল ইসলাম আছেন। নিউজ মেকারদের সমস্যা কি, যে সো আপনার আমার যেটা নিউজ ফিড, সে কিন্তু খুব হাইলি সিলেক্টিভ। So when a rumor actually reaches to my newsfeed, it is already late. So ফলে যারা আসলে এটা নিয়ে কাজ করবে তারা কিন্তু একটা রিউমারকে কখনো এমব্রায়োনিক পর্যায়ে আসলে পায় যখন ইটস টু ম্যাচিওরড অ্যান্ড টু ড্যামেজিং অলরেডি। সো তখন অলমোস্ট কিছু করার থাকে না। এটা এক্সপিরিয়েন্স থেকে আমাদের দেখা। আর নাম্বার 2 হচ্ছে, we are only, when we mean social media, we are only talking about Facebook or YouTube, but there are other social medias. I think I would say smarter social medias, smarter in the sense that they are very quick and really devilish, I would say. যেমন ধরা যাক টিকটক। এখন টিকটকে কি ঘটে, আমরা যারা পলিসি মেকিং লেভেলে কাজ করি বা ধরা যাক ওই লেভেলে চিন্তা করি, আমরা কিন্তু নিজেরা টিকটকে আসলে যাই না। আমাদের পক্ষে ইটস রিয়েলি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্স ইন টিকটক অর লাইকি। আমরা অনেকে জানি না অনেকগুলো সোশ্যাল, ওখানে এগুলো এত পরিমাণ জনপ্রিয় যে ফেসবুকও নস্যি তাদের কাছে। তো ফলে এই যে একটা অল আউট প্ল্যান করা। সো নাও উড ইউ আস্ক দ্য গভর্নমেন্ট টু কাম ফরওয়ার্ড, কতখানি আপনি গভর্নমেন্টকে আসতে বলবেন সামনে, বিকজ গভর্নমেন্ট তো পিউনিটিভ অ্যাকশন নেবে। এখন আপনি কি পিউনিটিভ অ্যাকশনে যাবেন না অ্যাফার্মেটিভ অ্যাকশনে করবেন? এখন এটার একটা ব্যালেন্স করা খুব জরুরি। তো আমি জাস্ট যদি
আরেকটা আপনি আপনি প্রশ্ন করেছিলেন প্রথমে আসিফুল ইসলামকে, যে রিউমার কি আসলে সবসময় নেগেটিভ ছিল কিনা। এটার উত্তর আমার তখন মনে হচ্ছিল একটু বলে নিই, যে রিউমার সবসময় নেগেটিভ ছিল না। মানে হিস্টোরিক্যালি ইফ ইউ জাস্ট কনসিডার দ্য 1857 মিউটিনি, তখন কিন্তু রিউমার ওয়াজ দ্য বেস্ট ওয়েপন ফর দ্য নেটিভস টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ কলোনিয়ালিজম। বিকজ তখন কিন্তু ওই রিউমারটা ছিল যে এই যে শুকরের চর্বি দিয়ে এই কার্তুজ গুলো তৈরি হচ্ছে ওই বন্দুকের, এই কারণেই কিন্তু মুসলমান এবং শিখরা এই এই মানে তারা ওই তাদের মধ্যে বিদ্রোহটা তৈরি হবে। সো এবং এটা আমাদের রণজিৎ গুহের ওই বইতে পরিষ্কার সুন্দর বলা আছে যে কিভাবে রিউমার আসলে একটা রেজিস্ট্যান্স, ফর্ম অফ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। আনফরচুনেটলি উই লিভ ইন এ পোস্ট ট্রুথ সোসাইটি নাও, যেখানে আমরা ওই রকম মানে লেকচারের মধ্যে নাই। রিউমার ইজ এ ডিরেক্ট এনিমি টু মেনি অফ আস, এন্ড ইট কামস উইথ সেভারাল ডেমনস্ট্রেশনস, এবং অ্যাকচুয়ালি এত স্পেকটাকুলার যে তাকে ফাইট করা আমাদের জন্য আসলে সমস্যার। হ্যাঁ, কেন বলছি যে কারা রিউমার ছড়ায়। সো উই আর ডুইং এ প্রজেক্ট উইথ web portals. Web portals, those are working, web portals, আপনাদের হয়তো কোনো ধারণাই নাই যে বাংলাদেশে কি পরিমাণ ওয়েব পোর্টাল আছে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একটা করে ওয়েব পোর্টাল আছে যারা নিউজ মেকার। প্রত্যেকটা গ্রামের একটা ফেসবুক পেজ আছে। তাহলে চিন্তা করুন 68,000 ফেসবুক পেজ আছে, যেখানে এঙ্গেজমেন্টের পরিমাণ হচ্ছে হাজার হাজার। তো ওই লেভেলে যখন জিনিসগুলো থাকে, সেন্ট্রালি মানে কোনোভাবেই আসলে ওটাকে ম্যানেজ করা সম্ভব হয় না। সো আপনাকে এখন বটম আপ অ্যাপ্রোচ, এবং বটম আপ অ্যাপ্রোচ আমরা মুখে বলাটা যত সহজ, কাজটা করা তত কঠিন। তো আমরা যেটা করার চেষ্টা করলাম যে খুব কিছু ওয়েব পোর্টালকে আমরা একটু বিভিন্নভাবে ট্রেন করার চেষ্টা করলাম, যে ফেক নিউজটা কি, বা ইন্টারনেট সিকিউরিটি, বা ধরা যাক যেটা আসিফ সাহেব বলছিলেন যে আসলে দুইটা কারণে তো আমরা ফেক নিউজ ইন্ডাস্ট্রি আসলে গজিয়ে উঠেছে, বিশেষ করে আমাদের দেশে। এক হচ্ছে পলিটিসাইজেশন এন্ড মনিটাইজেশন। সো মনিটাইজেশনটা হচ্ছে আমাদের এখানে এখন প্রধান একটা ড্রাইভিং ফোর্স। হ্যাঁ, যে টাকা পাওয়া যায়, এবং এই টাকা পাওয়ার ইয়েতে কিন্তু সংগ্রামে কিন্তু আমাদের অনেক নামি নামি ওয়েবসাইট থেকে ধরে অনামা বহু ওয়েবসাইট আছে যারা আসলে মূলত এই ক্লিক বেইট গুলো করে টাকার জন্য। ইটস এ হিউজ ইন্ডাস্ট্রি। এবং এটার কারণে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, এটা হয়তো তাদের মাথা ব্যথার বিষয় না। তো এখন ইন্টেনশন কারেক্ট করা, এবং আপনি যদি এখন তারা যদি তাদের ইন্টেনশন যদি কারেক্টেড না হয়, তো গভর্নমেন্টকে যদি আমরা বলি, গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট একটা আইন করবে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এখন আরেকটা কঠিন আইন হাজির হচ্ছে। তো এই যে আইনগুলো যখন আসবে, আইনগুলো যে খুব বেশি আমাদেরকে হেল্প করবে তা না। মানে আইন হেল্প করবে একটা লেভেলে, কিন্তু আইনের তো কি বলা যায়, কনসিকুয়েন্সও আছে। তো সেটাও ভোগ করতে হবে। তো এখন এই যে সব মিলিয়ে যে ব্যাপারটা দাঁড়ায়, সেটা হচ্ছে যে একদিকে গভর্নমেন্টের উদ্যোগ, গভর্নমেন্ট যেটা যে হয় না, কিন্তু আমাদের লেভেল থেকে আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজার, আমরা যদি রেসপন্সিবল বিহেভ না করি, আমরা যারা সোশ্যাল মিডিয়াকে আমাদের নিউজ ফিড আকারে ব্যবহার করি, হ্যাঁ, যেমন যে ওয়েব পোর্টাল। তো যেটা বলছিলাম, যখন আমরা একটা কাজ করলাম কি, যে মিস ইনফরমেশন যখন আমি ছড়াই এবং আপনার ক্ষতি হয়, এটা তো আপনার হিউম্যান রাইটস ভায়োলেশন এক অর্থে। তো আমরা ওইটাকে ফোকাস করার চেষ্টা করলাম। আমরা বললাম যে এই আপনি মিস ইনফরমেশন ছড়িয়ে, বা আপনি তো বলা যাচ্ছে না যে আপনার মতো যারা অনেকগুলো ওয়েব পোর্টাল আছে যারা খারাপ ওয়েব পোর্টাল, তারা মিস ইনফরমেশন ছড়িয়ে আসলে অনেক ব্যক্তির বা কমিউনিটির আপনার মানবাধিকার লঙ্ঘন করছেন। তো এটা আমরা এই সেশনগুলো করছি উইথ ওয়েব পোর্টালস অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। তো এই হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট তাদেরকে এটা বলা, বিশেষ করে গ্রাসরুট হিউম্যান রাইটস নিয়ে যারা কাজ করেন, তাদেরকে এটা বলা যে দেখেন, দিস ইজ অ্যান ইস্যু দ্যাট অ্যাকচুয়ালি ইউ ক্যান ডিল উইথ। সো ফলে আমরা চাচ্ছি একটা ইনফরমেশন ইকোসিস্টেম গ্রো করুক অ্যাট দ্য গ্রাসরুট লেভেল, যেখানে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং ওয়েব পোর্টালস তারা পরস্পরকে ক্রস ভেরিফাই করবে ইন এন অর্গ্যানিক ওয়ে। হ্যাঁ, এটা আমাদেরকে চাপিয়ে দিতে হবে না। মানে তাদের যেহেতু এই পোর্টালটা আমি কখনোই দেখবো না, আপনি কখনোই দেখবেন না, ফলে যদি
ওখানকার যারা মানবাধিকার কর্মী বিভিন্ন এনজিওতে কাজ করেন বা নানানভাবে তারা এই বিষয়টাতে আছেন, তারাও যদি মনে করেন যে না এটা আমার দায়িত্ব, তাহলে একবার যখন তাদের চোখ পড়বে যে না কিছু একটা ভায়োলেশন হচ্ছে, মিস ইনফরমেশন হচ্ছে, তখন কিন্তু ওটা তারা রেজ করতে পারবে। মানে দিস ইজ হোয়াট উই ক্যান ডু। So there are many ways of doing, the fight against misinformation. But first thing হচ্ছে আমাদের ডিজিটাল ক্রিটিক্যাল লিটারেসি গ্রো করতে হবে at the user level. That is the must. এটা হচ্ছে আমরা কেবল ম্যাক্রো লেভেলে যতখানি এটা করতে পারবো ততখানি হচ্ছে আমাদের মঙ্গল। জি জি, ধন্যবাদ ডক্টর রহমান। আসিফ, আমি যদি আপনার কাছে একই প্রশ্নটা প্লেস করি যে হাউ ক্যান social media engage with governments or civil society to combat fake news, and এখানে নিউজ অর্গানাইজেশনস লাইক yourself যে ঢাকা ট্রিবিউন এগুলোর সাথেও কিভাবে এঙ্গেজ করতে পারে to address this problem? So it's a mixed story, I'm afraid. Dhaka Tribune is a partner with Facebook in some respects. We and Facebook and One IFRA and a bunch of organizations out there are working directly with newsrooms, including ours, to improve our ability to spot fake news and to combat it, and also to create awareness in the newsroom about how to properly verify things and do good journalism. So that's one side of the story, that they have done that, and we've benefited from it, and we continue to work with them. The negative side of the story, I mean, if you look at the news today, just about 12 hours ago, documents have been released. There's a whistleblower in America named Lauren Haugens, I believe, or Frances Haugens, and she has basically been talking about how Facebook is aware of what's been how its platform has been used. It's aware of how damaging it's been, even to the political discourse, and yet Facebook has chosen to make a profit over the public interest. So, this is the kind of thing, and I think that what Professor Rahman said, and that's something. I mean, he said it absolutely. Monetization is actually in some ways, it is the bigger issue. It's the bigger sort of obstacle to getting to a place of evidence-based information sharing, even more than politicization. It's happening, but it's sometimes easier to spot. Monetization, it's just everybody just wants to jump in on it and make a profit. How do you respond to that? Big companies do it. Tiny, mom and pop shop, in the corner of your mohalla is interested in doing it. I mean, it's very hard to combat until there's a sort of general public rejection, and say we don't want to be, we don't want to have the wool pulled over our eyes anymore. We want good information, and this is another thing that's a problem. I mean, monetization on social media is so easy if you're doing clickbait. It is so hard to get funding for journalists to do real journalism. Newsrooms around the world are feeling the crunch because people don't pay for news anymore. It's free. Absolutely. In many instances. So I mean, we have the economics of it is a big obstacle, and that's something I'm not sure how that will be resolved. Okay. Thank you so much, Asif. So monetization seems to be the big problem here, or rather the driving force behind fake news and why it's difficult to combat fake news. If I could, Dr. Rahman, our last প্রশ্ন আপনার থেকে যে so far as Bangladesh is concerned, বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্যাটা কতটুকু গুরুতর? আমাদের প্রেক্ষাপটে আমরা অনেক ফরেন এক্সাম্পলস নিয়ে আলাপ আলোচনা করলাম, তো আমাদের প্রেক্ষাপটে এটা কত বড় একটা সমস্যা, এবং এটা কি আরো গুরুতর দিনে দিনে হয়ে যাবে যদি আমরা কোনো পদক্ষেপ না নিই এ ব্যাপারে? একদম রাষ্ট্রীয় লেভেল থেকে পদক্ষেপ নিতে হবে এবং এই সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনতে হবে, কারণ একেবারে অ্যাকাউন্টেবিলিটির বাইরে যদি একটা দেশে তারা অপারেট করে কিন্তু সেই দেশে কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি তাদের না থাকে, তাহলে তো এই ভুয়া সংবাদ মোকাবেলা করা সম্ভব হবে না। সো এটাতে যদি আপনি আমাদের বলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কতটুকু গুরুতর?
অবশ্যই অনেক গুরুতর। আপনি আমাদের দেশের ইন্টারনেট পেনিট্রেশন তো জানেন, মানুষ কি পরিমাণ ইন্টারনেটে যাচ্ছে। মোর দেন অ্যাকচুয়ালি ইট ইজ মোর দেন 65% অফ দ্য হোল টোটাল পপুলেশন যারা ইন্টারনেট করছে, জি অপারেট করছে ইন ভেরিয়াস ম্যানার। তো সেখানে আপনার এত বড় একটা পপুলেশন যেখানে ইন্টারনেটে আছে, তো সেখানে definitely the largest media that people often see is Facebook. তো ফেসবুক, গুগল, এদের এদের তো ইনফ্লুয়েন্স ডেফিনেটলি অনেক বেশি আমাদের উপরে। তো এখন এগেইন ফেসবুক এবং গুগলকে আমি আসলে দোষ দিব না। বিশেষ করে ফেসবুক তো অনেক রকমের পদক্ষেপ নিচ্ছে। তারা যেমন তাদের বিরুদ্ধে অনেক ব্লেম আছে, কিন্তু তারা আবার পদক্ষেপ নিচ্ছে, নানান রকমের উদ্যোগ তারা গ্রহণ করে, ফ্যাক্ট চেক করে, বা তারা কন্টেন্ট, যেমন বাংলাদেশে বহু প্রতিষ্ঠানের সাথে তারা কাজ করে টু অ্যাকচুয়ালি ক্লিন দ্য নিউজ ফিড অফ পিপল। তো এটা কিন্তু তারা করছে। এখন এইটা সবগুলো সোশ্যাল মিডিয়া করছে না, এবং সবগুলো সোশ্যাল মিডিয়া রেসপন্সিবল বিহেভিয়ার করছে না। ফলে এটা একটা বিষয়। এবং সম্ভবত আমি যতদূর জানি ফেসবুক এবং গুগল সম্ভবত আমাদের এখানে লিমিটেড কোম্পানি বা কিছু এরকম ভাবে লিস্টেড হয়েছে, যার মানে হচ্ছে যে তারা এদেশের আইন কানুন মেনে চলবে, এই ধরনের একটা আপনি হয়তো ভালো বলতে পারবেন যে এরকম একটা চুক্তির মধ্যে এসছে। তো হুইচ ইজ এ গুড থিং, যে না গ্লোবালি তারা জাস্ট খালি ফ্লোট করে ওখান থেকে বেনিফিট নিয়ে চলে গেল, আর আমরা লোকালি অসহায়ের মতো বসে বসে দেখলাম। ব্যাপারটা যত এরকম না হবে তত আমাদের মঙ্গল। নাম্বার 2 হচ্ছে যে এখন মানুষের পারসেপশনটা হচ্ছে এরকম। আমার মনে আছে 2-3 বছর আগে আমি একবার গ্রামে গেলাম, তো সেখানে দুঃসম্পর্কের আত্মীয় আমাকে বললেন যে তুমি যে আসবে আমি তো জানতাম। যে কি হয়ে জানতেন? বললো এটা ফেসবুকে ছাপা হয়েছে। ফেসবুকে ছাপা হয়েছে, দ্যাটস দ্য পারসেপশন। একজন খুবই নিরক্ষর গ্রামীণ কৃষক, তিনি কিন্তু ফেসবুককে একটা পত্রিকা আকারে দেখছেন, যেখানে ছাপা হয়। অর্থাৎ কেউ যখন কোনো স্ট্যাটাস লেখে, এটা কিন্তু তারা বিশ্বাস করে ফেলছে যেটা এটা সত্য, এটা ফেসবুকে ছাপা হয়ে গেছে। হ্যাঁ, তো ফলে আপনি বুঝতেই পারেন যে কি পরিমাণ এটা একটা মানে কি বলা যায়, যে একটা মানে অগ্নিস্ফুলিঙ্গ, এর উপর আমরা বসে আছি। সো ফলে ডেফিনেটলি এখানে আমাদেরকে ডেফিনেটলি অনেক বেশি সচেতন হতে হবে থ্রু লেজিসলেশন। কিন্তু সেটা আমি সেটার পক্ষে না, বরং আমি হচ্ছে বেসিক্যালি মনে করি যে আইন করে আসলে তেমন কিছু হয় না যদি না আমরা সচেতন না হই এবং অ্যাফার্মেটিভ অ্যাকশনে না যাই, এবং আমাদের মধ্যে কমিউনিটি বেসড যদি অ্যাওয়ারনেস তৈরি না হয়। ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেস আসলে অনেক সময় ম্যাটার করে না, কিন্তু আমি যদি একটা পাড়ায় 5 জন লোককে ট্রেন করতে পারি, অ্যাওয়্যার করতে পারি, দেন এই পুরো পাড়াটাই হয়তো একরকমের একটা এনলাইটেন্ড হয়ে যায়। তো আমার মনে হয় যে ওই লেভেলে যদি আমরা কাজ করতে পারি, বিকজ দিস ইজ গোয়িং টু বি এ সিরিয়াস ইস্যু। আপনার যদি এই কুমিল্লা ইস্যুতেই যদি দেখেন, এবং ইন্টারেস্টিং আরেকটা জিনিস আমি শেয়ার করি, প্রথম 2 দিন কুমিল্লা ইস্যুতে 13 এবং 14 একদম আমি যেহেতু আমরা প্রতিদিন ফলো করছি, 13 এবং 14তে যত পোস্ট ছিল, ভায়োলেন্ট পোস্ট ছিল, বাট দোজ আর ট্রু পোস্ট, সবগুলো সত্য। যেমন বই রাখার বিষয়টা, কোরআন রাখার বিষয়টা, এবং অন্য যেগুলো ছিল সত্য। সো অ্যাজ ফ্যাক্ট চেকার্স, আমাদের ফ্যাক্ট চেকাররা একটু এক ধরনের হয়ে গেছে যে আসলে কি তাহলে কি মানে এগুলো কি মিথ্যা, এগুলো কি সত্য, সব ফেক নিউজ কি আসছে না? তো আমি তখন কথায় কথায় একজনকে বললাম যে ফেক নিউজ ইজ কামিং, ফেক নিউজ আসবে, অচিরেই আসবে, বিকজ দ্যার ইজ এ ফেজ অফ ট্রুথ which is going on now, and then there is a phase of post truth. So definitely এবং একদম এক্স্যাক্টলি আপনার 2 দিন পরে শুরু হলো পোস্ট ট্রুথ। হ্যাঁ, এবং এই বিজনেস কিন্তু এখন পর্যন্ত চলছে। এবং এখন যেটা হচ্ছে, যেটা ওই যে ম্যাল ইনফরমেশন বলা হচ্ছে, এখন আমরা যেটা পাচ্ছি এখানে ম্যাল ইনফরমেশন, যেটা আপনি আউটলেট বলতে পারছেন না ফলস, বাট ইট ক্রিয়েটস হার্ম। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আমাদের মাল্টি লেভেল অ্যাওয়ারনেস দরকার, যেটার জন্য আসলে সরকারকে এবং জনগণকে কাজ করতে হবে একসাথে। ধন্যবাদ ডক্টর রহমান। আপনি আইনের ব্যাপারে যে কথাটা বললেন, ওখানে আমার দুটো বিষয় একটু অ্যাড করব আসিফ আপনার কাছে যাওয়ার আগে। একটা হচ্ছে যে আমার জানা মতে ফেসবুক, গুগল এগুলো এখন ফর দ্য ফার্স্ট টাইম গত বছর থেকে ভিএটি দেয়া শুরু করেছে আমাদের দেশে। এর আগে তারা সেটাও দিত না, এবং এটা নিয়ে হাইকোর্টের রায়ও আছে।
এ ব্যাপারে, কিন্তু এছাড়া আইনের আওতায় অন্যভাবে তারা এসে বলে আমার জানা নেই। আমার জানা মতে এখনো কোনো কোম্পানি ইনকর্পোরেশন অ্যাজ সাচ হয়েছে কিনা বা লোকাল ফিজিক্যাল প্রেজেন্স আছে কিনা আমার এখনো সঠিকভাবে জানা নেই। আচ্ছা, আরেকটা আপনার হচ্ছে এই ফেক সরি নিউজ মোকাবেলা করায় আইনি অবকাঠামো অবশ্যই থাকাটা প্রয়োজন, কিন্তু একটা বিষয় আমাদের একটু সচেতন থাকতে হবে যে এই আইনগুলো যাতে রিপ্রেসিভ আইন না হয়ে যায়, যেটা অনেক জায়গায় আমরা দেখতে পারি। কারণ আফটার অল এট দ্য এন্ড অফ দ্য ডে ভুয়া সংবাদ মোকাবেলা করতে গিয়ে আইনটা আবার আমাদের সাংবিধানিক যে মৌলিক অধিকার আছে বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা, সেটার সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ থাকে এটা এনশোর করা অত্যন্ত প্রয়োজনীয়। আইন এ বিষয়ে যখনই কোনো আইন বা নীতিমালা বা বিধি প্রণয়ন করা হয়। উইথ দ্যাট আসিফ, আমি আপনার কাছে এই একই প্রশ্ন আমার, যে বাংলাদেশের প্রেক্ষাপটে সমস্যাটা কতটুকু গুরুতর এবং আপনার কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছি আমরা? Oh, okay. Save a really tough question for last. I think actually maybe Professor Rahman will be able to tell us better which direction we're going in. It's hard to say. So a few things I want to say. I 100% agree with the professor that this has to be it has to start with mass awareness. Bangladesh, we have found over the last our entire history, যে আমরা যখনই mass awareness কিছু করতে গেছি, whether it's teaching village women about the importance of family planning, whether it's vaccinations now, and in fact the uptake of technology আমাদের দেশে compared to other places, even developed countries, is quite quick. So the people are willing, if it's explained to them what's at stake and what's good for you and what's bad for you, and they're allowed to sort of have a discussion about it, people usually make wise choices. And this is very hopeful, because if we can really go out there and people can talk about it, and they, nobody wants to be taken for a fool, and when you explain to them that this is what's happening and that you or somebody you love could get hurt because somebody said something which is unverified, or you acted before you thought about it, because that's another thing. The other thing is that at the level of sort of civil discourse, and this can happen at the school and through other institutions, people also have to remember that just jumping into the street and protesting immediately is usually dangerous and usually not the way to go. Stop, think about it, verify, and then decide on what to do. Now, that's not always going to be feasible. Sometimes something is happening which may require people to help out immediately, but I'm saying as a general rule. The third thing is that for the Bangladeshi context, I think, and it's not just the Bangladeshi context, it's everywhere in the world, there is a general sort of decline in the degree of trust that the public has towards media organizations and towards public institutions generally. And that, of course, the sort of gap left by a lack of trust is where disinformation, misinformation, malinformation can take root and take over, really. So media organizations, the government in general, schools, institutions, public bodies, everybody has to work very hard to be very responsible and as transparent as possible. I mean, as long as there is a sense anywhere, and I don't mean in Bangladesh alone, anywhere in the world, if there is a sense that I can't trust what's being said on TV, or I can't trust what I'm hearing in the radio, then the tendency will be to make a telephone call and say, hey, what have you heard? Or to go to the corner and have a cup of tea and say, hey, what have you heard? And that's what Facebook allows us to do without leaving our house. It allows us to just kind of take a look and say, what have you heard? Well, somebody who's interested in disseminating something will have said it already, and it'll come into your newsfeed and it'll affect how you think about it. So transparency all the way top to bottom is also very important. And I think that, for instance, with vaccinations and masks, this has been very successful, Bangladesh. But I mean in general, I think this is
this is part and parcel, I think, of the long-term sort of global solution to this issue, I think. ধন্যবাদ আসিফ। আমি আমাদের ওমর ফারুক খন্দকার ওনার কাছে যাওয়ার আগে জাস্ট ব্রিফলি, আমাদের হাতে বেশি সময় নেই, যে আমাদের টেক অ্যাওয়ে গুলো কি 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 আলোচনার মাধ্যমে কি জিনিসগুলো বেরিয়ে এসছে। তার মধ্যে একটা হচ্ছে যে এই সমস্যাটা অত্যন্ত গুরুতর, বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুতর, কারণ আমাদের ইন্টারনেট পেনেট্রেশন, যেটা ডক্টর রহমান বলছিলেন, যেটা 65% না, and monetization being one of the motives, এই সমস্যাটাকে এস্টিমেট করার কোনো সুযোগ নেই। এবং আমরা বেশ কিছু ইউজফুল টিপস পেয়েছি আমাদের আলোচক বৃন্দের থেকে, যে কিভাবে আপনি আপনাকে সুরক্ষা করতে পারেন ভুয়া সংবাদ থেকে, এবং এটার একমাত্র সমাধান যাত্রাটা শুরু করতে হলে ম্যাস অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা করতেই হবে। এবং তাছাড়া একটা আইনি অবকাঠামো অবশ্যই প্রয়োজন, কিন্তু আইন শুধু কোনো সলিউশন নয়। ম্যাস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন না করলে there is no other way to address this problem, এবং এটার জন্য একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার সব স্টেক হোল্ডার্সদের, যেখানে সরকার, সুশীল সমাজ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, নিউজ অর্গানাইজেশনস লাইক ঢাকা ট্রিবিউন, অ্যান্ড অফ কোর্স নিউজ কনজিউমার্স লাইক আস। আমাদেরও রেসপন্সিবলি অ্যাক্ট করতে হবে if this problem is going to be addressed. And with that, দর্শক, আমি এখন মিস্টার ওমর ফারুক খন্দকার ওনার কাছে চলে যাচ্ছি। আমাদের আইসাকা ঢাকা চ্যাপ্টার থেকে উনি জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন। ফারুক ভাই, আপনি যদি কাইন্ডলি আমাদেরকে ক্লোজিং রিমার্কটা আজকের ওয়েবিনারে ডেলিভার করেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর ব্যারিস্টার রশনা ইমাম এবং ডক্টর রহমান এবং আসিফ সাহেব। Actually, everything is said, but the thing is, yes, the key takeaway is the awareness, and also we learn that there's fake news become industry, and there is some people actually monetizing this. So this will continue. So actually, there is no alternative of the awareness. এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে অ্যাকচুয়ালি যেহেতু এটা মিডিয়ার ইস্যু, এখানে আমাদের যে সমস্ত মিডিয়াগুলো আছে তারা যদি এগিয়ে আসেন আর কি, তাহলে কিন্তু আপনার জনগণের জন্য সুবিধা হয় বুঝতে আর কি। এবং আমরা যখন আপনার এই ধরনের বেশি বেশি অ্যাওয়ারনেস সেশন করবো আর কি, থ্যাংকস টু সাইবার ক্যাম্প ফাউন্ডেশন এন্ড আইসাকা ঢাকা চ্যাপ্টার, অর্গানাইজিং সাচ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট একটা ইস্যু, যেটা বর্তমান সমাজে আমাদের এখানে আমাদের কিন্তু ইস্যু উইথ দ্য লাইফ আমি দেখতেছি, আমাদের সোশ্যাল ইম্প্যাক্ট এবং কান্ট্রি লেভেলে এটা ইম্প্যাক্ট করতেছে আর কি। এবং আমরা জানি যে একটা মিথ্যাকে যদি কয়েকবার বলা হয় তখন কিন্তু পিপল স্টার্ট বিলিভিং ইট অলসো। এবং আরেকটা জিনিস আমরা জানি যে আপনার ওয়ার্ড অফ মাউথ একটা আছে, যেটা কিন্তু মোর ট্রাস্টওয়ার্দি। সুতরাং আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এই ক্ষেত্রেও কিন্তু অ্যাওয়ারনেস দরকার, যে আমি একটা নিউজ পেলাম এবং সঙ্গে সঙ্গে আমি যদি রেসপেক্ট করা শুরু করি, ওয়ার্ড অফ মাউথ, দ্যাট ইজ মোর ড্যামেজিং অ্যাকচুয়ালি দেন দি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে কি আসতেছে। কারণ আমি যখন আমার এক ফ্রেন্ডকে বলতেছি সে কিন্তু এটাকে ট্রাস্ট করে নিচ্ছে, কারণ এটা আসছে ফ্রম আসিফ ভাই থেকে আসছে, দ্যাট ইজ ডেফিনেটলি দ্যাট ইজ it is truth, is what so that actually we have to be careful that we have to control our emotion. এবং আমি জানি না আর একটা জিনিস করা যায়, যেহেতু টেকনোলজির আপনার অ্যাডভান্সমেন্ট হচ্ছে, is there any way we can actually do the news rating, যে এই নিউজটার অ্যাকচুয়ালি রেটিংটা কি। যেমন আমরা যেমন জানি যে আমাদের কিন্তু মুভিতে কিন্তু আমরা রেটিং করি আর কি, হ্যাঁ। এখন অ্যাকচুয়ালি সময় আসছে কিন্তু চিন্তা করা যে এই যে ফেক নিউজ, ইট হ্যাজ ইম্প্যাক্ট অন দি সোশিও ইকোনমিক লাইফ। সো ক্যান উই থিঙ্ক সামথিং লাইক দ্যাট? ইয়েস, অ্যাবসলিউটলি আমাদের একটা আইনি অবকাঠামো দরকার আছে, বাট উই ক্যানট স্টপ অ্যাকচুয়ালি এভরিথিং থ্রু দ্য লিগাল ওয়ে। অ্যাকচুয়ালি অনলি ওয়ে ইজ দ্য অ্যাওয়ারনেস। এবং সেই ক্ষেত্রে আজকে আমাদের যে এই যে আমাদের অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, যে আমরা অনেক কিছু জানলাম, মিস ইনফরমেশন, null information, mid information, these are sometimes, these also some technical word also, for people who are working in the media, for them it is okay, but people like us, we really don't know. But আজকে আমি আশা করি যে অডিয়েন্সরাও আজকে অনেক কিছু জানতে পারলো আর কি। সুতরাং আমরা মনে করি যে এই ধরনের আরো বেশি প্রোগ্রাম করা, যাতে কিনা আমরা এটাতে উপকৃত হতে পারি আর কি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ মিস্টার খন্দকার।
তো দর্শক, আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং আমাদের ক্যাম্পেইনের সাথে আপনারা যুক্ত হবেন। অ্যান্ড আমাদের আলোচক বৃন্দদের আমাদের কৃতজ্ঞতা যে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং দর্শকের জন্য খুব সহজভাবে অনেক টেকনিক্যাল বিষয়গুলোই ভেঙে বলেছেন, অনেক কিছু শিখেছে। অ্যান্ড আশা করি আরো দেখবে এই ওয়েবিনারটা এবং আরো শিখবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। চলুন আমরা সবাই সচেতন রই এবং সাইবার স্মার্ট হই। ধন্যবাদ।